বলছি যে আমাদের নিরাপত্তা দরকার। আমরা বলছি আপনার কথা নেই আজকে আপনার জান করে এগুলো সব হয়েছে। আপনি জান ছিল যুক্ত ছিলেন। হাজির পুলিশ অফিসার। আই বেটা হঠাৎ এখানে আসো তো এখানে। আর ওইটা এখানে সারা জীবন এখান থেকে। ফাজলামি করো এটা। এটা কি ফাজলামি স্ট্রেস? আই বেটা হঠাৎ এখানে আসো তো এখানে। আমরা যখন এই দেশে ফিরবো, আমরা আওয়ামী লীগ যখন এই জামাতকে কমপ্লিটলি শেকড় সহ নির্মূল করব, এই যত মৌলবাদ গোষ্ঠী আছে তা ওই পর্যন্ত বাংলাদেশের মানুষকে এটা সহ্য করতে হবে। কারণ এই বিএনপির হাতে এই দেশ, বিএনপি আমার সাথে যে আচরণ করছে এর ভোগান্তি বিএনপি ভুগবে, এটা তো লসের ক্ষেত্রে। আমি তো দেশ বাঁচাইলাম, সিদ্ধান্ত যদি না নিতাম তাহলে কি হইতো? ব্রেনটা বড় হইলে আর সারা দেশ মোতালা করলে তারপরে বুঝতেন। এখন তো বোঝার মতো এই ব্রেন নাই। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যুগান্তকারী একটি সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান অর্জন করে ফেলেছেন। আমরা জানতাম কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বললে রাস্তার মধ্যেই গায়েব হয়ে যেতে হবে, যার জন্য কেউ কথা বলতো না। এবং ওই সরকার কিন্তু একটা কথা বলতো, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাদেরকে গদি থেকে সরায়। হ্যাঁ, কারোই ক্ষমতা নাই তাদেরকে গদি থেকে সরায় বলতো না। আপনারা শুনছেন না? না শুনলে আমি শুনাই দিতেছি। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে। এখন দেখেন ওই একই কথা যদি বর্তমান সরকারের মেঘামন্ত্রী ওই একই কথা বলে, তাহলে কেমন শোনায়? বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোনো শক্তি বাংলাদেশে হতে পারে। বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোনো শক্তি বাংলাদেশে হতে পারে। তো এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে। এখন দেখেন ওই একই কথা যদি বর্তমান সরকারের মেঘামন্ত্রী ওই একই কথা বলে, তাহলে কেমন শোনায়? মনে হয় না ওনারা বিরোধী দলকে খুবই দুর্বল মনে করিতেছে? নাসিরউদ্দিন পাটোয়ারির একটা অনুষ্ঠানে হামলা করেছে। হামলা কারা করেছে সেটা আমি বলবো না, আপনারা ধরে নেন কারা হামলা করতে পারে। সেখানে এমন একটা ঘটনা ঘটেছে, সরাসরি পুলিশের সামনে পুলিশকেই থ্রেট দিচ্ছে এনসিপি একজন নেত্রী। তারপর যখন এই ঘটনা ঘটে গেল, ইতিমধ্যে ওখানকার ওসি এসে আর একজন পুলিশকে মনে করেন যে কথার মাধ্যমে রাম ধোলাই দিয়ে দিল। দর্শক, সেটা আপনারা দেখেছেন। এবার আসুন নিঝুম মজুমদার, নাস্তিক নিঝুম মজুমদার হয়তো আপনারা বলতেই পারেন, কেননা এই নাস্তিক নিঝুম মজুমদার তার পাছায় যে কয়টা পশম আসে সেই পশমগুলো মনে করেন যে পুড়ে ছাই হয়ে গিয়েছে শুধুমাত্র টুপিওয়ালাদের বিরুদ্ধে লেগে। অর্থাৎ টুপিওয়ালা দেখলেই আসলে তার প্রচন্ড পরিমাণে চুলকানি হয়, প্রচন্ড পরিমাণে খাউজানি হয়। এই চুলকানি খাউজানির কারণে তার পাছায় মনে করেন চুলকাইতে চুলকাইতে পশমগুলো অটোমেটিক উঠে গেছে এই নাস্তিক নিঝুম মজুমদার। এই নিঝুম মজুমদারের একটা বক্তব্য দেখলাম সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, যেখানে এই কুলাঙ্গার বলতেছে যে আওয়ামী লীগ যদি কোনোদিন আবার বাংলাদেশে আসে তাইলে জামাত ইসলাম যারা আছে বা টুপিওয়ালা যারা আছে, দাড়িওয়ালা যারা আছে, তাদেরকে একদম নির্মূল করে দিবে। একটা কথাই আছে যে ভাই, যে পাগলের সুখ মনে মনে। পাগলের সুখ কোথায়? মনে মনে। আচ্ছা, আপনি বলেন তো, ইসলামিক পথে যারা চলে তাদের কি কেউ আজ পর্যন্ত নির্মূল করতে পারছে ভাই? হ্যাঁ, কত আবু জেহেল আইছে ভাই, কত নমরুদ আইছে, কত কারুন আইছে, কত মনে করেন যে আপনার কি বলে ফেরাউন আইছে, কত গেছে ভাই, কত গেছে। এগুলো সব ইতিহাস জানেন আপনারা, বিগত দিনে চলে গেছে। ইসলামকে কেউ দমাইতে পারে নাই, ইসলামকে কেউ ধামাচাপা দিতে পারে নাই, ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে নাই। যে নব্য কিছু আবু জেহেল আছে, নব্য কিছু ফেরাউন আছে, নব্য কিছু নমরুদ আছে, যারা এই আবু জেহেলের পিতাত্তা, যারা আজকে টুপি দেখলে, দাড়ি দেখলে, জুব্বা দেখলে, ইসলামের কথা শুনলে তাদের পুটকির মধ্যে মনে করেন যে জ্বালা পড়া শুরু হয়। তার মধ্যে একজন রয়েছে হলো নিঝুম মজুমদার, একটা নাস্তিক, আপাতত নাস্তিক। এটা আপনারা বিগত দিনে দেখেছেন, বুঝতে পেরেছেন যে কত বড় নাস্তিক। এই নাস্তিক বলতেছে যে আওয়ামী লীগ দেশে ফিরলে কি করবে? হ্যাঁ, নির্মূল করবে জামাতকে। অতই সোজা ভাই। আমি জামাত ইসলামের কথা বলতেছি না ভাই, দাড়িওয়ালা টুপিওয়ালারা যারা আছে ওরা ওদেরকেই জঙ্গি বলে, ওরা ওদেরকেই জামাত বলে, ওরা ওদেরকেই শিবির বলে, ওরা ওদেরকেই মাস্তান বলে, হ্যাঁ, টেরোরিস্ট বলে। তো আমি এই জন্যই বলতেছি, আমি যে শুধু জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলতেছি তা না, ইসলামকে দমাতে চায় ওরা, কিন্তু পারবে না। এবার আসুন দর্শক শ্রোতা, আর একটা বিষয় নিয়ে আলোচনা করি। যেহেতু ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন মালেক আফসারী সাহেবের ছোট্ট একটা বক্তব্য। সেখানে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা বলেছিল যে এমন কোনো অপশক্তি নেই যে এই আওয়ামী লীগকে বিতাড়িত করতে পারে, আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারে, এমন কথা বলছিল ভাই। হ্যাঁ, কিন্তু হয়েছেটা কি?
কিন্তু হয়েছেটা কি, আওয়ামী লীগ কি এই দেশে টিকে থাকতে পেরেছে? পারে নাই ভাই, পারে নাই। আমার যুবক ভাইরা, আমার যুবক বোনেরা, যুবতী বোনেরা, তাদের হুঙ্কারেই কিন্তু পালাইতে বাধ্য হয়েছে এই আওয়ামী লীগ সরকার। তার মানে সে যে কথা বলেছিল যে আওয়ামী লীগকে কেউ নিরবিচ্ছিন্ন করতে পারবে না, মুছে দিতে পারবে না, মুছে গেছে অলরেডি, নিরবিচ্ছিন্ন করে দিছে। এই তৌহিদি জনতাই করছে ভাই। দ্বিতীয়ত, এখন আবার আমাদের বাংলাদেশের বর্তমান দল, সরকারিও দল বিএনপি সরকারের দলের একজন মন্ত্রী, তার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল। আমির খসরু সাহেব হয়তো উনি বক্তব্য দিচ্ছে যে বিএনপিকে কেউ নির্মূল করতে পারবে না। এই অহংকারী বক্তব্য, আসলে একটা কথাই আছে যে অহংকার পতনের মূল। এমন কিছু আপনারা কইরেন না যেই করার কারণে আপনাদেরকেও যেন হাসিনার মতো বিতাড়িত হতে না হয়। আসলে দেখেন, দেশের সরকার যদি সাধারণ জনতাকে ভালোবাসে, সাধারণ জনতাকে ভালোবেসে যদি দেশের দ্রব্যমূল্য সবকিছু যদি সাধারণ গতিতে রাখে এবং সাধারণ জনতা ভালোভাবে যদি দেশে বসবাস করতে পারে, একটা সরকার, আমার তো মনে হয় না কোনোদিন ওই সরকারকে ছাড়া অন্য সরকার মানুষ চাইবে। আর যখন দেশের জনগণ অশান্তির মধ্যে থাকবে, দেশের জনগণ যখন ভোগান্তির মধ্যে থাকবে, বাজার করতে গেলে যখন পকেটের টাকা ফুরা যাবে, হাতে বাজার উঠবে না, রাস্তায় বের হতে গেলে মনে করেন যে রাস্তা ফুরা যাবে, পকেটের টাকা ফুরাবে কিন্তু রাস্তা ফুরাবে না গাড়ি ভাড়া দিতে দিতে, এরকম ভোগান্তি যদি হয় ভাই, ওই সরকারকে কেউ ভালোবাসবে না, ওই সরকারকে কেউ রাখতে চাইবে না। তো ওই সরকারকে যদি রাখতে না চায়, তাহলে আবার আন্দোলন হবে, আবার সরকারকে এই দেশ থেকে পালাতে বাধ্য হবে। তাইলে আপনারা এই কথা যে বলতেছেন যে হাসিনার মতোই যে কে এমন আছে বিএনপিকে নির্মূল করবে, আছে ভাই, অনেকেই আছে। যদি দেশ ভালোভাবে চালাইতে পারেন, জীবনেও কেউ নির্মূল করবে না, সবাই আপনাদেরকে মাথার টুপি বানিয়ে রাখবে, তাজ বানিয়ে রাখবে। আর যদি দেশ চালাতে গিয়ে যদি আপনারা নয় করেন, দেশের টাকা লুটপাট করেন, দেশের টাকা লুটপাট করে, জনগণের টাকা লুটপাট করে যদি আপনারা নিজেদের পেট ভারী করেন আওয়ামী লীগের মতো, তাইলে ভাই জনগণ আপনাদের ছাড়বে না, আপনাদেরকেও নিশ্চিহ্ন করে দিবে এই বাংলাদেশের জনগণ। যাই হোক দর্শক শ্রোতা, কথা বাড়াবো না, যেহেতু অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকের এই এপিসোডটি অনেক গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়, তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। অনেক কিছু আশা করি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলুন কথা না বাড়ি, একটা লাইক দিয়ে মূল ভিডিওতে চলে যাই। এই সরকার ধনী হইতে চায়, অনেক টাকার দরকার। এই যে ট্রাফিক আইন ভঙ্গ করছে মে মাসে, এক মাসে কামাইছে 8,71,00,000 টাকা। ওই যে এআই ক্যামেরা বসাইছে না, সেটাতে ধরা পড়ছে। এআই ক্যামেরা কিন্তু প্রত্যেকটা গাড়ির ছবি তুলে ফেলায়। একটুখানি আইন ভঙ্গ করবেন, সাথে সাথে জরিমানা, আর ওই টাকা দিতে আপনি বাধ্য। এভাবে 8,71,00,000 টাকা পাইছে। এটা কিন্তু শুধু ঢাকা শহরের কয়েকটা ভিআইপি রোডের হিসাব। এভাবে যদি পুরো বাংলাদেশে খুলনা, চিটাগাং, রাজশাহী, বগুড়া, যত বড় বড় শহর আছে, সব জায়গায় যদি এআই ক্যামেরা বসায় দেয়, ইনকাম আর ইনকাম, হ্যাঁ, বড় লোক হয়ে যাবে, হ্যাঁ, খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবে। এটা কিন্তু একটা ভালো কাজ হইলো, তাই না? একদম হালাল ইনকাম। তুমি আইন ভাঙবা, তোমাকে টাকা দিতে হবে। আগে ট্রাফিক ধরতো, পুলিশ ধরতো, ওই যে পিছন দিক দিয়ে ম্যানেজ করে ফেলাইতো, সরকার তো এই টাকাটা পাইতো না। আর এআই তো ঘুষ খায় না, পুরা ক্যাশ, একদম হালাল ইনকাম। সরকার আরো বিশেষ কিছু জায়গায় হাত দিছে, কারণ সরকারের টাকার দরকার। এই সরকার ধনী হইতে চায়। কোথায় হাত দিছে জানেন? এই যে আমরা কথা বলি না, আমরা কিন্তু টাকা পাই এই কথা বলার বিনিময়ে। আর এই টাকাটা ইউটিউব কোম্পানি দেয়, ডলারে পেমেন্ট করে। আমরাও কিন্তু ওই রেভিডেন্স যোদ্ধাদের মতো একজন, বুঝছেন? এরকম বাংলাদেশে বহুত আছে। কেউ খাওয়া দাওয়া নিয়ে কন্টেন্ট বানায়, কেউ আবার ইংরাজিতে বাংলা ব্যাকরণ শিখায়, আবার কেউ এসে দেখবেন ওই যে ওষুধের ব্যাপারে, আপনার গ্যাস হইলে কি ওষুধ খাইবেন এটার কন্টেন্ট বানায়। আবার এই যে আমরা কথা বলি, সবাইকে একটা ট্যাক্স দিতে হবে। এখন কিরকম এই ট্যাক্সটা? 1 লাখ টাকা যদি আপনি কামান, আপনাকে 7,500 টাকা দিতে হবে। এটা নিয়ে অনেকেই নারাজ। আমি মনে করি ঠিকই আছে, হ্যাঁ, সরকারের টাকার দরকার, আপনি কেন দিবেন না? আর আপনি সরকারের সমালোচনা করবেন, ওনার দোষ ধরবেন, ওনারে ট্যাক্স দিবেন না, এটা কোনো কথা? ট্যাক্স দিয়া আপনি সমালোচনা করেন, কোনো অসুবিধা নাই। যার জন্য এই ট্যাক্সটা দিতে হবে। 1 লাখ কামাইলে 7,500 দিবেন, যে 10,000 কামাবে সে 750 দিবে, আর যে বেশি বেশি কামাবে সে বেশি বেশি দিবে। অসুবিধা কি? সরকারের টাকার দরকার। সরকার বলছিল যে আমরা 2 বছর কোনো রকম কোনো কিছু বাড়াবো না, কিন্তু এখন আবার বাড়াইলো তেলের দাম, বিদ্যুতের দাম। তেলের দাম তো 2 বার বাড়াইলো, হ্যাঁ। আগে একবার শুনছিলাম 20 টাকা না কত বাড়াইছে, আবার শুনলাম 5 টাকা না কত বাড়াইছে। এটাও শুনছিলাম বাড়াবে না, হ্যাঁ। আমার তো মনে হয় নতুন সরকার আইসা যদি বলতো যে একটা ফ্যান, একটা লাইট যদি ঘরে জ্বলে, তাদেরকে কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না, এরকম একটা কথা যদি বলতো, ভাই, অনেক গরিব মানুষের অনেক উপকার হয়ে যেত। কিন্তু সরকারের তো টাকার দরকার। ওই টাকা কই থেকে আনবে? আপনারা ভাবছেন আগে সরকারের মতো বিদেশ থেকে খালি ধারাই নাই না, ঋণে বোঝা বাড়াবে না, আমাদের কাছ থেকে নিবে, কারণ সরকারের টাকার দরকার। কেন টাকার দরকার?
এই সরকার ক্ষমতায় আসার আগেই তো বলছে, এমন তো না ভাই ক্ষমতায় আইসা বলছে। এই সরকার তো ক্ষমতায় আসার আগেই বলছিল আমাদের একটা বিরাট প্ল্যান আছে। ওই প্ল্যানের মধ্যে কিন্তু ছোট ছোট প্ল্যানগুলো আগেই প্রকাশ করা হয়েছিল। ওই ফ্যামিলি কার্ড, ক্ষমতায় আইসা ওনারা ওই ফ্যামিলি কার্ড দিতেছে। এই যে ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষক কার্ড দেওয়া, প্রবাসী কার্ড দেওয়া, এরকম অনেক রকম কার্ড দিবে শুনতেছি। মুরব্বী কার্ডও দিবে নাকি? হ্যাঁ, মুরব্বী কার্ড দিলে আমি একটা পামু, কিন্তু যাই হোক গুজবও হইতে পারে, আবার দিতেও পারে, কারণ সরকারের মন বড় তো। কিন্তু সরকার কেন এটা দিতেছে? কারণ কি? সরকারের কিন্তু টার্গেট আছে 4 থেকে 5 কোটি মানুষকে এরকম ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন রকম ভাতা দিবে, সাহায্য করবে, ওনাদের পাশে থাকবে। 2,500 টাকা করে তো মাসে মাসে দিবেই, আবার কৃষকদেরকে 10,000 টাকা করে লোনও দিবে। কেন দিবে? কারণ কি? সরকারের একটা প্ল্যান আছে। হ্যাঁ, সরকারের একটা বিরাট প্ল্যান আছে। এই যে এখন যাদেরকে দিচ্ছে, এরকম দিতে দিতে একটা টাইমে তো 5 বছরের আগেই ধরেন 4 কোটি 5 কোটি মানুষকে দিয়া ফেলাইলো। আর ফ্যামিলি কার্ডটা কারা নিচ্ছে? ফ্যামিলির যে বড়, তার মানে সে ভোটার। এই ভোটারদেরকে এই কার্ডটা দেওয়া হচ্ছে, পোলাপানদেরকে না। এরা যখন নেক্সট ইলেকশন আসবে, নির্বাচনের সময় কাকে ভোট দিবে? যারা কার্ড নিছে, যারা এই যে মাসে মাসে 2,500 টাকা নিছে, 10,000 টাকা করে ব্যাংকের থেকে লোন নিছে, তারা কাকে ভোট দিবে বলেন তো? এই সরকারকেই ভোট দিবে। এই সরকার কিন্তু এখন থেকেই আগামী নির্বাচনের প্রচারণা চালায়া যাচ্ছে। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যত রকম কার্ড, এগুলো তো একরকম ভাই ভোট কিনে নেওয়ার মতো। কারণ কি? মানুষ কি এত বড় বেইমান হবে? সারা বছর আমি আপনার থেকে নিলাম, 5 বছর নিলাম, এখন আবার আপনি নির্বাচনে দাঁড়াইছেন, আপনার আমি ভোট দেবো না। আপনার ভোট না দিলে তো মাসে মাসে এই টাকাটা বন্ধ হয়ে যাবে, অন্য কোনো সরকার এসে তো বন্ধ করে দিবে। যুক্তি আছে না ভাই? যার জন্য দেখেন এখনই ওনারা মাঠ পর্যায়ে কাজ করতেছে আগামী 5 বছর পরের নির্বাচনের। আর এই টাকা কই থেকে নিতেছে? আমাদের ট্যাক্সের টাকা। আমাদের কি দিতেছে? এমন না যে সরকার বিদেশে নিয়ে যাচ্ছে, বেগম পাড়ায় বাড়ি বানাইতেছে, বা কেউ 5 লাখ টাকার জুতা কিনতেছে, এমন না। সরকার আমাদেরকেই দিচ্ছে, আমাদের টাকা মাঝখান দিয়ে ওনারা ওনাদের ভোটার বাড়াইতেছে, ভোটারকে হাতে নিয়ে নিতেছে। একরকম ভাই সরকারি টাকা দিয়া নিজের ভোটারকে আমি নিজের হাতে নিয়ে নিলাম। এইটাই তো সত্য নাকি? এটা মিথ্যা বলতে পারবেন? আমার তো মনে হয় কেউ মিথ্যা প্রমাণ করতে পারবেন না। আমার এই হিসাবটা আপনারা কইরা দেখেন, 5 বছরের পরের হিসাবই ওনারা যাচ্ছে, এবং ফিউচারে এইভাবেই যাইতে থাকবে। ওনারা বারবার ক্ষমতায় আসতে থাকবে। স্বপ্ন দেখতে অসুবিধা কি? স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, কিন্তু বাস্তবায়ন করতে টাকা লাগবে। আর এই টাকার জন্য আমাদের কাছ থেকে ট্যাক্স নিতেছে। আপনারা দিয়ে দেন, সরকারই তো দিবেন, অন্য কাউকে তার দিচ্ছেন না। আর ওনারা তো এই টাকা বিদেশে নিচ্ছে না, আমাদের কি দিচ্ছে? আমাদের গরিব ভাই বোনদেরকে দিচ্ছে। আমরা দোয়া পামু, হ্যাঁ দোয়া পামু। কিন্তু মানুষ কি মনে করছিল? মানুষ মনে করছিল সরকার আইসা সব কিছুর দাম কমাবে। এই যে বিদ্যুতের বিল বাড়াইলেন, তেলের দাম বাড়াইলেন, এতে কি হইলো? এই তেলের দাম বাড়ার কারণে এই যে গ্রামগঞ্জ থেকে ট্রাকে ভইরা যে মালপত্র আসবে, আমাদের খাবার আসবে, শাকসবজি আসবে, এগুলোর তো দাম বাড়বে, কারণ তেলের দাম বাড়ছে। এই যে বিদ্যুতের দাম বাড়াইছেন, ওই কৃষককেও তো ভাই ওই বিদ্যুৎ বিল দিতে হবে, কারণ তাকে তো মোটর চালাইতে হয় ওই পানি তোলার জন্য। চারিদিকেই এফেক্ট করবে, রান্নাঘরেও এফেক্ট করবে, এটা তো আপনারা বুঝতেছেন। মাইনা নিতে হবে, কিন্তু সরকার যদি আইসা সব কিছুর দাম কমাইতে চাইতো, অন্তত বিদ্যুৎ বিল আর এই তেলের দামটা বাড়াইতো না। এই দুইটা বাড়লেই সব জায়গায় এফেক্ট পড়ে। সরকার এটা নতুন করে নিশ্চয়ই চিন্তা করবে। বাজেট পাস করার পরেই আমরা বুঝতে পারবো সরকার কতটুকু আমাদের কথা রাখলো, আর সরকার কতটুকু আমাদের উপরে চাপায়া দিল। চাপায়া দিতে চাইছিল, আবার অনেক কিছু আমাদের উপরে চাপায়া দিছিল। আমরা মাইনা নিছিলাম, মুখ বন্ধ রাখছিলাম ভয়ে, কারণ উনি ত্রাসের রাজ্য সৃষ্টি করছিল। সবাই জানতো মানুষ গুম হয়, মানুষকে ওই নদীতে পাওয়া যায়, 7 মার্ডার, ওইটা সেইটা সবাই জানতো, কেউ মুখ খুলতো না। আমরা জানতাম, কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বললে রাত্রের মধ্যেই গায়েব হয়ে যেতে হবে, যার জন্য কেউ কথা বলতো না। এবং ওই সরকার কিন্তু একটা কথা বলতো, পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাদেরকে গদি থেকে সরায়। হ্যাঁ, কারোই ক্ষমতা নাই তাদেরকে গদি থেকে সরায়, বলতো না? আপনারা শুনছেন না? না শুনলে আমি শুনাই দিতেছি। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। এখন দেখেন, ওই একই কথা যদি বর্তমান সরকারের মেঘামন্ত্রী ওই একই কথা বলে, তাহলে কেমন শোনায়? বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোনো শক্তি বাংলাদেশে হতে পারে। বিএনপিকে রুখে দাঁড়াবে এমন কোনো শক্তি বাংলাদেশে হতে পারে। তো এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। এখন দেখেন, ওই একই কথা যদি বর্তমান সরকারের মেঘামন্ত্রী ওই একই কথা বলে, তাহলে কেমন শোনায়? মনে হয় না ওনারা বিরোধী দলকে খুবই দুর্বল মনে করিতেছে, গণায় ধরিতেছে না? অনেকে তো আইসা এখন যা ইচ্ছা তাই বলে এই সোশ্যাল মিডিয়াতে, টক শোতে। অনেকেরই অ্যালার্জি হয়ে গেছে, দাড়ি টুপি এবং ঘৃণা ছড়ায় যাচ্ছে। ওই যে সরকারের প্রধান একটা কথা বইলা মার্কেটে ছাইরা দিছিল, ওই কথারই রেস চলতেছে এখনো। গুপ্ত গুপ্ত, ওই যে গুপ্ত, এই তুমি গুপ্ত নাকি, বসে পড়ো বসে পড়ো, ওই গুপ্ত এখনো চলতেছে। এমন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে, ফজলুর রহমান সাহেব আছে না, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা, উনি নিজেই বলতেছে আমি তো চারিদিকেই গুপ্ত দেখি, আমার বোর দিকে তাকাইলে মনে হয় সেও কি গুপ্ত কিনা। কথা কিন্তু খারাপ কিছু বলে নাই, কোথায় যে কে বৈশা রয়েছে কেউ জানে না, চারিদিকেই ভাই গুপ্ত আছে। এত দুর্বল ভাবার কোনো কারণ নাই। কেন বলতেছি এই কথাটা? দেখেন, মিলিটারির মধ্যে সৈনিকদেরকে কিভাবে তৈরি করা হয়, ওনাদেরকে একটা জিনিসই শেখানো হয়, দেশপ্রেম, দেশের জন্য মরতে হবে। ওনারা যেদিন এই পোশাকটা পরে না, আর্মির পোশাকটা পরে, সেদিনই ওনারা ওই ওয়াদাটা কইরাই পরে যে আমরা দেশের জন্য মরতে রাজি। এই জ্ঞানটাই তাদেরকে দেওয়া হয়, মোটিভেশন কইরা এই জ্ঞানটাই বারবার তাদের মাথার মধ্যে ঢুকাইয়া দেয়, এবং তারা ওইভাবে প্রস্তুত হয়।
কেন এই কথাটা বললাম? এই যে জামাতে ইসলাম, এটাকে কিন্তু আপনি ওই ভাইবেন না ভাই, ওই যে কোনো নদীর মধ্যে আছে না, সব রকম মাছ থাকে, বল মাছ, পুঁটি মাছ, কই মাছ, শিং মাছ, রাক্ষস মাছ, গু খাওয়া মাছ, অনেক রকম মাছ থাকে। কিন্তু জামাতে ইসলামের এই পুকুরটার মধ্যে আপনারা ওই আজে বাজে কোনো গু খাওয়া মাছ পাবেন না, একেবারে বাছাই করা, সব বাছাই করা। এবং এই যে মামুনুল হক সাহেব, ওনার যে হেফাজতে ইসলাম, একেবারেই বাছাই করা, এক নীতিতেই চলে, অন্য কোনো নীতি পাবেন না। এদের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, মগজের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয় দেশপ্রেম। এই যে শিবির দেখেন, এই যে এনসিপি দেখেন, এদের মগজের মধ্যে কি জানেন? এই দেশপ্রেম। এরা দেশের জন্য মরতে রাজি। ওরা একটা জিনিসই জানে, মরলে শহীদ, বাঁচলে গাজী। ওই একটা ব্যাপারই মোটিভেশন করে এমন ভাবে মগজের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, ওরা একাই কিন্তু 1000-এর সমান হইয়া দাঁড়ায়। এটা তো আপনারা এই 5ই আগস্টের প্রমাণ পাইছেন। দেখেন 5ই আগস্টে যে যত কথাই বলেন, শেখ হাসিনা যাবার 3-4 দিন আগে এই জামাত ইসলামকে নিষিদ্ধ করে গেছিল, এবং ওইখানেও যায় কিন্তু বারবার ওই একই কথা বলতো। ওনাদেরকে একটা ট্যাগ দেওয়া হইতো জঙ্গি বইলা, এবং এই শিবির, জামাত, এদেরকে সবাইকে, এবং ডক্টর ইউনূস সহকারে সবাইকে ওই ট্যাগটা দিত। ওই ট্যাগটা অনেকে এখনো এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। ওনারা চুপ, কোনো কথা বলতেছে না। কেন কথা বলতেছে না জানেন? ওনারা যেটা করার সেটা করবে, কেউ রুখতে পারবেন না। সরকার যদি মনে করে বিরোধী দলকে দূরে ঠেলে দেবো, আমির খসরু সাহেব যেভাবে কথা বলে, ওইটা যদি সরকার নিজে মনে করে, মাননীয় প্রধানমন্ত্রী যদি নিজে মনে করে ধুর এরা কারা, এটাকে কোনো দাম দিলাম না, কি আসে যায়, তাহলে অনেক বড় ভুল করে ফেলবে, অনেক বড় ভুল হয়ে যাবে। কারণ সরকার তো নিজেও জানে না কোথায় কে গুপ্ত অবস্থায় আছে। ওনাদের সংগঠন ভাই ওই যে এলোমেলো কোনো সংগঠন না। ওনাদের সংগঠনের কে কোথায় কিভাবে আছে, কি করতেছে না করতেছে, সব ওনাদের নখদর্পণে। হয়তো 2-1টা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু টোটাল সংগঠনটা একই জায়গায় আছে, একই প্ল্যাটফর্মে আছে। দুর্বল ভাবার কোনো কারণ নাই। শেখ হাসিনা দুর্বল ভাবছিল, কিন্তু দুর্বল ভাইবাই কিন্তু তার পতন হয়েছিল। কেউ কাউকে দুর্বল ভাইবেন না। এই বিরোধী দল এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে বলেই সরকার সঠিক পথে যাচ্ছে। সমালোচনা করতেছে, এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, এটা নিয়ে মুখ খুলতে হবে, কথা বলতে হবে। গোলাম পরওয়ার সাহেব দেখলাম প্রতিবাদ করতেছে। এই প্রতিবাদে কিছু যা আসে না, সরকার থামবে না, কারণ সরকারের টাকার দরকার। আর এই ধরনের সমালোচনা যদি বিরোধী দল না করে, আবার বিরোধী দলকে বলবে দেখো ওরা বোধহয় তলে তলে হাত মিলায় ফেলাইছে, গৃহপালিত বিরোধী দল, এরকম কথা তো তাকে শুনতে হবে, যার জন্য কিছু কথা বলতে হয়। কিন্তু আসল কথা কোন জায়গায় জানেন? আসল কথা ওই একই জায়গায়, জুলাই সনদপত্র, গণভোট, হ্যাঁ ওই একই জায়গায় আছে। ওই সংস্কার হইতেই হবে। ওয়ান ওয়ে রোডের মধ্যে ঢুকাই দিছে, সরকারকে ঢুকাই দিছে ডক্টর ইউনূস। হ্যাঁ ওই যে দেখেন না, জাতিসংঘের মধ্যে যে চিঠি পাঠাইছিল শেখ হাসিনার আন্তর্জাতিক মানের উকিল, যে জাতিসংঘের মধ্যে চিঠি দিছিল, আমার মক্কেল 1400 মানুষকে কিল করে নাই, আমার মক্কেলকে ষড়যন্ত্র করে দেশ থেকে তাড়ানো হয়েছে। আর এই 1400 মানুষের কথাটা টোটালটাই ভুল। এখানে দেখা গেছে 836 জন মারা গেছে, 1400টা ভুল, এটা বইলা চিঠি দিছিল। জাতিসংঘে কি করলো? ওই চিঠি ফু দিয়া উড়ায় ফেলাইলো, যে তোমার এগুলো মানি না, কারণ আমরা নিজেরা তদন্ত করছি। বুঝছেন ব্যাপারটা? ওইখানে কে আছে? ডক্টর খলিলুর রহমান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে আবার মেয়র নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেলিনা হায়াৎ আইভী। এখন প্রশ্ন করতে পারেন যে এটা আবার এমন কি খবর যে আপনি সেটা নিয়ে একটা এপিসোড করলেন? হ্যাঁ, এটা এপিসোড করার দরকার আছে, কারণ সেলিনা হায়াৎ আইভী আপনারা জানেন ইতিপূর্বে তার নামে 12টি মামলা হয়েছিল। 12টি মামলা। এই 12টি মামলার প্রত্যেকটিতে তিনি জামিন পেয়ে এখন রীতিমতো নারায়ণগঞ্জে রাজনীতি করছে। কিসের রাজনীতি করছে? আওয়ামী লীগের রাজনীতি করছে। অনেকেই বলেন সেলিনা হায়াৎ আইভী হচ্ছে আওয়ামী লীগের ভিতরে সবচেয়ে ভালো, এবং তার শরীরে কোনো দুর্গন্ধ নাই, তিনি পুত পবিত্র, এরকম মনে করেন। কিন্তু একটা জিনিস আমরা সবসময় ভুলে যাই। এক লোক গল্প করতো যে আমার 4টা ছেলে, এই 4টা ছেলের ভিতরে সবচেয়ে ভালো যেটা, সেইটা গাছে উঠে মানুষের মাথা ভরে প্রসাব করে। আওয়ামী লীগের ভিতরে সবচেয়ে ভালো যে, সে হচ্ছে সেলিনা হায়াৎ আইভী, আপনাদের বা এরা বলা হয়ে থাকে। এই সেলিনা হায়াৎ আইভীর একটা ভিডিও আমরা দেখি। আসুন একটা ভিডিও আমরা দেখি। এইভাবে বাংলাদেশ পার্টি লিস্টে বাইরে পাঁচটা আমার একটা ছোট্ট বলার একটা বোড়াল করছিলাম ওই আপনার মেটাল দিয়ে, সেই মেটাল বোড়াটাকে একদম আলদি করে দিয়ে দিলাম, বা কেটে নেওয়া লাগছে। তারপরে এসে টাকা রাখছে, টাকা থাকে। তারপর পার্টি ঢোকার চেষ্টা করছে, ঘুরের সাথে পাল্টি গেছে। তারপরে এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এখানে তিনি কি বলছেন? জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তার এলাকার ঘটনার বিবরণ দিচ্ছে। এই ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলছেন যে আমি বঙ্গবন্ধুর মনুমেন্ট তৈরি করেছি, আমি স্তম্ভ তৈরি করেছি, এটা করেছি সেটা করেছি, সেইগুলো এই জুলাই সন্ত্রাসীরা ভাঙচুর করেছে, এর একটা বিহিত না করলে, মানে ইত্যাদি ইত্যাদি। যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের ছাত্রদেরকে নির্মূল করা যায় সেই পরামর্শ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দিচ্ছেন। এই হচ্ছে সবচেয়ে ভালোটা। আর সবচেয়ে খারাপগুলো হচ্ছে সরাসরি অস্ত্র নিয়ে হত্যা করেছে। আইভী রহমানের মতো মানুষগুলো জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের ছাত্রগুলোকে বা জুলাই যোদ্ধাদেরকে হত্যাযোগ্য করে তোলার মতো ন্যারেটিভ নির্মাণ করে দিয়েছে। তারা যে মানুষ নয়, তারা যে তেলাপোকা, তারা যে সন্ত্রাসী, তারা যে জঙ্গি, এইটা প্রমাণ করেছে। মিডিয়ার সামনে এই ন্যারেটিভ তৈরি করে দিয়েছে। আর ওই সময়ের কিছু মিডিয়া তারা এটা গোগ্রাসে গিলেছে এবং সেটা প্রচার করেছে। আর পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ মিলে এই 1400 মানুষকে হত্যা করেছে এবং প্রায় 50,000 মানুষকে আহত করেছে। এই হচ্ছে আইভী রহমান।
সেই আইবি রহমানের নামে ইউনূস সরকারের আমলে মামলা করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তারও করা হয়েছিল। সেই মামলায় বিএনপি এসে তাকে 12টি মামলায় জামিন দিয়ে দিয়েছে। এখন তিনি আবার নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, সেই সবচেয়ে ভালো আওয়ামী লীগটা। আরো একটি ব্যাপার আপনারা লক্ষ্য করেছেন কিনা, তোফায়েল আহমেদ যখন মারা গেল, এই তোফায়েল আহমেদ কে ছিল? তোফায়েল আহমেদ ছিল মুজিব বাহিনীর সদস্য। তিনি এই মুজিব বাহিনীর সদস্য হয়ে রক্ষী বাহিনী গঠন করেছিলেন, রক্ষী বাহিনীর তিনি প্রধান ছিলেন। রক্ষী বাহিনী এবং সেনাবাহিনী এটা কিন্তু পরস্পর বিপরীত ছিল, বিরোধী ছিল। এই রক্ষী বাহিনী গঠন করে দিয়েছিল কে? ভারত। ভারত রক্ষী বাহিনী গঠন করে দিয়ে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল এবং তারা স্বাধীনতার পরে এই শর্তই দিয়ে দিয়েছিল যে বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকতে পারবে না, সেনাবাহিনীর পরিবর্তে থাকবে রক্ষী বাহিনী। এই জিনিসটাই মেনে নেয় নাই তখন মেজর আব্দুল জলিল। মেজর আব্দুল জলিল এটা না মানার কারণে তাকে সরে যেতে হয়েছে, উড়াও হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। এইটা মানতে পারেন নাই শহীদুল্লাহ কায়সার, এইটা মানতে পারেন নাই জহির রায়হান, এরা এর প্রতিবাদ করার কারণে নিখোঁজ হয়ে গেছে। এই হচ্ছে সেই তোফায়েল আহমেদ। সেই তোফায়েল আহমেদের বিরুদ্ধে আরেকটা বড় এলিগেশন, যেটা এরা 1969 সালের 12ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র সংঘের অন্যতম মেধাবী একজন ছাত্র আব্দুল মালেক ইসলামী শিক্ষা বিষয়ে একটা আলোচনা, একটা সেমিনার থেকে ফেরার পথে টিএসসিতে তাকে পিটিয়ে নির্মমভাবে আহত করা হয়। এরপরে 15ই আগস্ট তার মর্মান্তিক মৃত্যু হয়। এই হচ্ছে সেই তোফায়েল আহমেদ। শুধু এখানেই শেষ নয়, এই তোফায়েল আহমেদ বিগত 17 বছর শেখ হাসিনার পক্ষে সমস্ত বয়ান উৎপাদন করেছে। এই যে এত এত ফ্যাসিবাদ, এই যে এত এত স্বৈরাচার, এই যে এত এত হত্যা, এই যে এত এত পঙ্গুত্ব, আহত, এইগুলোর একনিষ্ঠ পরামর্শক ছিল তোফায়েল আহমেদ। সেই তোফায়েল আহমেদ মারা যাওয়ার পরে এই আব্দুল তুষার, আনিস আলমগীর, এদের মতো সফট আওয়ামী লীগাররা, কালচারাল ফ্যাসিস্টরা, এরা এই তোফায়েল আহমেদকে হিরো বানানোর চেষ্টা করেছে, এখনো স্টিল নাও করে যাচ্ছে। যদিও তোফায়েল আহমেদের জানা যায় যুব দলের ছেলেপেলে গিয়ে সেখানে মিছিল করেছে, স্লোগান দিয়েছে যে সেখানে ছাত্রলীগ যদি জানাজার নামে কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে তাদেরকে প্রতিহত করা হবে। এইটার বিরুদ্ধে আব্দুল নূর তুষার, আনিস আলমগীর এরা বলেছে। এখন এই আনিস আলমগীর এবং আব্দুল নূর তুষার এরা কারা? এরা এখন নব্য বিএনপি, প্রত্যেকেই বিএনপি। শুধু তাই নয়, বিএনপি কয়েকদিন আগে নির্বাচনের আগে যে তরুণদের নিয়ে একটা সেমিনার করেছিল, সেখানে জাহিদুর রহমান এবং এই আব্দুল নূর তুষারকে অতিথি রাখা হয়েছিল। তার মানে আব্দুল নূর তুষার হচ্ছে বিএনপি থিঙ্ক ট্যাঙ্ক। সেই বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক আওয়ামী লীগের এরকম একজন দস্যুর মৃত্যুতে তারা মায়া কান্না করে, তারা বয়ান উৎপাদন করে, তাকে হিরো বানানোর চেষ্টা করে। এই আব্দুল নূর তুষার রাই, এই জাহিদুর রহমান রাই, এই আনিস আলমগীর রাই আইবি রহমানকে এখন সামনে আনার চেষ্টা করছে। এবং আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন এই প্রচেষ্টার আলোকেই ছাত্রলীগ এই গত 2-3 দিনে বেশ কয়েক জায়গায় বেশ বড় বড় মিছিল করেছে, বিক্ষোভ করেছে। এই সুযোগ তাদেরকে করে দেওয়া হয়েছে বিএনপির নির্লিপ্ততায়। বিএনপির ভিতরে একদল আওয়ামীপন্থী দুর্বৃত্তের কারণে, একদল গুপ্ত বিএনপির কারণে এই সুযোগগুলো তারা পেয়েছে। বিএনপির সবাই কিন্তু খারাপ নয়, বিএনপির ভিতরে বড় একটা অংশ, এবং এই সংখ্যাটাই বেশি, তারা বাংলাদেশের পক্ষে, তারা এদেশের মাটি ও মানুষের পক্ষে। তারা শেখ হাসিনা যে অন্যায় অপকর্ম করেছে এইটার বিপক্ষে, তারা চায় শেখ হাসিনার বিচার হোক, আওয়ামী লীগের বিচার হোক। কিন্তু ওই যে মুষ্টিমেয় যে কয়েকজন আছে, এরাই এখন বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক। সুতরাং সিদ্ধান্ত তো আসে ওইখান থেকে, এরা ওইখানে সিদ্ধান্ত দিয়ে বসে থাকে। এরা এখন বিএনপিকে পরিচালনা করছে, যার কারণে এই ত্যাগী নেতাকর্মীদের কোনো ভ্যালু নেই। এই যে যেমন আসাদুজ্জামান রিপন, বিএনপির সিনিয়র একজন নেতা, তিনি বলেছেন যদি বিএনপি এই জুলাই গণভোট বা এই জুলাইকে ধারণ না করে তাহলে আরেকটা বিপ্লব সংগঠিত হবে। ছাত্রদলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন লালটু, তিনি নিয়মিত বিএনপির বর্তমান এই কার্যক্রমকে ক্রিটিক করে যাচ্ছে। কিন্তু বিএনপি কার কথা শুনে? বিএনপি তো ওই যে পরামর্শ করছে জাহিদুর রহমান, পরামর্শ করছে জাহিদুর রহমানকে। জাহিদুর রহমান হচ্ছে এই আনিস আলমগীর, তারপরে ওই আব্দুল নূর তুষার, এদের বন্ধু। এখান থেকে যায় আর সেটাই জাহিদুর রহমান প্লেস করে, তারেক রহমান সেটাই গ্রহণ করে। এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। সুতরাং সেলিনা হায়াৎ আইভি যে ঘোষণা দিয়েছেন তিনি মেয়র হিসেবে সিটি কর্পোরেশনের নির্বাচন করবেন, এটা শুধু একটা ঘোষণা নয়, তার এই ঘোষণার ভিতরে বিরাট একটা ইঙ্গিত রয়েছে, এবং তার মাধ্যমেই আওয়ামী লীগ কোনো প্রায়শ্চিত্ত ছাড়াই আবার বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছে। আপনাকে এটা চিন্তা করতে পেরেছেন যে এতগুলো মানুষকে প্রকাশ্যে হত্যা করার পরে, প্রকাশ্য দিবালোকে লাশ পুড়িয়ে দেওয়ার পরে, জীবিত মানুষকে, অর্ধমৃত মানুষকে পুড়িয়ে দেওয়ার পরেও তারা আবার বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে ওঠে, তাদের পক্ষে মানুষ কথা বলে, বয়ান উৎপাদন করে, আর সেইটা এখন বিএনপি সেইটার সুযোগ দিচ্ছে। এই ফল আলটিমেটলি বিএনপিকে ভোগ করতে হবে, আলটিমেটলি, অন্য কাউকে নয়। কারণ জামাত ইসলামের সামনে যত বিপদ হোক, সমস্ত বিপদ মোকাবেলা করে তারা প্রয়োজন আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, তাদের ওই অভ্যাস আছে, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করবে। কিন্তু বিএনপি কোথায় যাবে? বিগত 17 বছর আপনার বিএনপিকে যেরকম দেখেছি, বিএনপির অনেক নেতা আওয়ামী লীগে চলে গেছে, সেটা করবে। আওয়ামী লীগের ভিতরে বিএনপির কোনো দালাল নাই, একটাও নাই, নট এ সিঙ্গেল পারসন। কিন্তু বিএনপির ভিতরে অসংখ্য আওয়ামী লীগের দালাল আছে, অসংখ্য, এবং এই সংখ্যাটা বিরাট। এই তারাই এইখানে এই দেশে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে রিকনসিলেশনের মাধ্যমে তারা এখানে একটা রাজনীতি করতে চাচ্ছে।
দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।